জন্য প্রথম ঘটনা। আজকে যে ঘটনাটি তিনি শেয়ার করতে যাচ্ছেন সেটা তার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা। ঘটনাটি বড় হবার কারণে তিনি ঘটনাটিকে দুইটি পার্টে ভাগ করেছেন। আমরা শুরু করছি পার্ট 1। মীর হোসেন আলী। গ্রামের সবাই তাকে ভালোবেসে সংক্ষেপে মীর আলী বলে ডাকে। মীর আলী একজন খুবই ভালো মানুষ, নম্র, ভদ্র, সত্যবাদী এবং 5 ওয়াক্ত নামাজি। মীর আলীদের গ্রামের মসজিদটি গ্রামের শেষ মাথায় অবস্থিত। এমনি একদিন গ্রামের কিছু লোক ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখতে পায় কেউ একজন গাছের সাথে হেলান দিয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। সে এমন ভাবে ছিল গাছের দুই পাশে 2 পা, কাউকে জড়িয়ে ধরলে যেমন হয় সেভাবে বসা। সবাই দেখে দৌড়ে যায়, গিয়ে দেখে একটা লোক পড়ে আছে। সবাই ধরাধরি করে তাকে মাটিতে শুইয়ে দেয়। দেখে আরে এটা তো মীর আলী। তখন সবাই মীর আলীকে ধরে মসজিদের সামনে নিয়ে যায়। সবাই মীর আলীকে দেখে চমকে যায়। মীর আলীর মুখে অনেক আঁচড়ের দাগ, তার জামা ছেঁড়া। তার জামা খুলতেই দেখে তার শরীরে অনেক দাগ, যেমন মনে হচ্ছে তাকে সারা শরীরে কেউ ঘুষি মেরেছে। রক্ত জমাট বেঁধে আছে। তার গলায় অনেক আঙুলের দাগ। তখন সবার বুঝতে বাকি রইল না যে তার সাথে কি হয়েছে। হুজুর এসে তাকে পানি পড়া দিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে দিল। তখন সবাই ধরাধরি করে বাসায় নিয়ে গেল। কিন্তু তবুও মীর আলীর জ্ঞান আসছিল না। মীর আলীর সাথে খুব খারাপ কিছু হয়েছে মনে হয়। এই কথা পুরো গ্রামের জানাজানি হয়ে গেল। একদিন পর মীর আলীর জ্ঞান ফিরে এলো, কিন্তু মীর আলী জ্ঞান ফেরার পর থেকেই কারোর সাথে কথা বলছিল না। কেউ কিছু বললে, জিজ্ঞাসা করলে শুধু হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে থাকত। এরপর তার বাড়ির সবাই কবিরাজের কাছে আসলো। কবিরাজ এসে তাকে কিছু ঔষধ দিয়ে যায়। যতদিন যায় মীর আলীর অবস্থা খারাপের দিকে যেতে থাকে। শরীর মুখ কালো হয়ে যায়। তখন কিছু লোক বলে হুজুর এনে ঝাড়ফুঁক করাতে। তখন হুজুরকে খবর পাঠালে হুজুর এসে তাকে দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে কিছু পানি পড়া ও তেল পড়া দিয়ে যায়। আস্তে আস্তে মীর আলীর অবস্থার উন্নতি হতে থাকে এবং অবস্থার উন্নতি বলতে কালো দাগগুলো চলে যায়। কিন্তু সমস্যা রয়ে গেল, মীর আলী কাউকে চিনতে পারে না। একা একা কথা বলে, যেন সে পাগল হয়ে গেছে। বলতে গেলে সে এখন পাগল। হুজুর কবিরাজের কোনো চিকিৎসাই কাজে দিচ্ছিল না। এভাবে যেতে থাকে মীর আলীর দিন। কিন্তু মীর আলীর সাথে কি হয়েছে সেটা সবার অজানা রয়ে যায়। 2007 সাল, রাত 9টা। আমরা বাসার সবাই একসাথে বসে টিভি দেখছিলাম। হঠাৎ লোডশেডিং। সবাই একসাথে বসে চা খাচ্ছি আর নানান প্রসঙ্গে কথা বলছি। হঠাৎ আমার মাথায় আসে যদি ভূতের গল্প করা যায় তাহলে খুব মজা লাগবে। লোডশেডিং, আবার অন্ধকারাচ্ছন্ন রাত, বিষয়টি খুব ভয়ের হবে। তখন বাবাকে বললাম, বাবা একটা ভূতের গল্প বল। বাবা বলে, ভূতের গল্প জানি না, তুই বল। আমি বললাম, আমি তো জানি না, তোমার সাথে বা দাদুর সাথে বা অন্য কারোর সাথে কি কখনোই কোনো ভূতের ঘটনা ঘটেনি? তখন বাবা একটু চুপ করে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আসলে এটা কোনো ভূতের গল্প না, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব, লোমহর্ষক এবং রক্ত হিম করা ঘটনা। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি সেটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার একটি গ্রাম। গ্রামের নাম নাহেলপাড়া। গ্রামটি অবশ্য এখন নেই, পদ্মায় ভেঙে গেছে। তাহলে ঘটনা শুরু করছি। আমি আমার বাবার মতো করে বলছি। সময়টা ছিল 1984 সালের দিকে। আমি তখন যুবক একটি ছেলে। আমার বয়স তখন 16 কিংবা 17 হবে। একদিন আমার ফুপুর বাসা থেকে খবর এসেছে আমার ফুফাতো বোন হয়েছে। আমরা তখন সবাই খুশি। আমরা তখন মিষ্টি নিয়ে আমার ফুফাতো বোনকে দেখতে গেলাম। দেখলাম আমার ফুফাতো বোন অনেক সুন্দর এবং মিষ্টি হয়েছে। আমার ফুফাতো বোনের নাম রাখা হয়েছিল রোজিনা। আমরা 2 দিন সেখানে থেকে বাড়িতে চলে আসলাম। আমাদের ফুপুদের গ্রাম থেকে আমাদের গ্রাম 14 থেকে 15 কিলোমিটার। যাক, দিনগুলো ভালোই কাটছিল। আমার ফুফাতো বোন রোজিনাও আস্তে আস্তে বড় হতে লাগলো। ও মনে আছে সেই মীর আলীর কথা? মীর আলীদের আর আমার ফুপুদের বাড়ি একই গ্রামে ছিল।
রোজিনার বয়স তখন 2 বছর 27 দিন। একদিন আমার ফুপু রান্নাঘরে রান্না করছে, রোজিনা ঘরে ঘুমিয়ে আছে। হঠাৎ রোজিনা জোরে কান্না করে উঠল। ফুপু দৌড়ে গেল, গিয়ে দেখে মিরালি দাঁড়িয়ে আছে এবং এক দৃষ্টিতে জানালা দিয়ে রোজিনার দিকে তাকিয়ে আছে আর বলছে, রামু এসেছে, রামু দেবে বলি। রোজিনার পাশে একটি কালো বিড়াল বসে আছে। ফুপুকে দেখে মিরালি হাসতে হাসতে চলে যায় আর চোখের পলকে কালো বিড়ালটিও উধাও হয়ে যায়। তারপর থেকে প্রায় দেখা যেত মিরালি বাড়ির আশপাশ দিয়ে ঘুরছে এবং দূরে দাঁড়িয়ে জানালার দিকে তাকিয়ে আছে আর বলে, রামু এসেছে, রামু দেবে বলি। তখন থেকে রোজিনা দিন দিন অসুস্থ হতে থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাক্ষণ শুধু কান্না করে, দিন দিন শুকিয়ে যায়। তখন কবিরাজ চাচাকে ডেকে নিয়ে আসা হয়। কবিরাজ এসে দেখে বলে, তেমন কিছু না, আমি ওষুধ দিচ্ছি, পানির সাথে গুলিয়ে খাইয়ে দিবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন মিরালি ফুপুদের বাড়ির পাশে একটা গাছের উপরে বসে বিড়বিড় করছে। গ্রামের কিছু লোক তখন ওই পাশ দিয়ে যাচ্ছিল। তখন মিরালি আস্তে আস্তে বলছে, রামু এসেছে, রামু দেবে বলি। কিন্তু গ্রামের লোক এই কথার মানে বুঝতে পারে না। সবাই বলে, পাগল কি নাকি বলছে। এদিকে রোজিনার অবস্থা দিন দিন খারাপ হওয়াতে আমাদেরকে খবর পাঠানো হলো। আমরা শুনে তাড়াতাড়ি করে ছুটে আসলাম। এসে দেখি রোজিনার অবস্থা খুবই খারাপ, একাধারে শুধু কান্না করছে। আমরা তখন হুজুরকে ডেকে পাঠাই। হুজুর এসে দোয়া দরুদ পড়ে ফুঁ দিয়ে পানি পড়া ও একটি তাবিজ দিয়ে গেল। বলল, তাবিজটা গলায় বেঁধে দেবেন, তাবিজটা যাতে না হারায়। তারপর মোটামুটি ভাবে রোজিনা একটু সুস্থ। তখন আমার বাবা বাড়িতে চলে গেল, কিন্তু আমি আমার মা রয়ে গেলাম। তখন ধান তোলার সিজন ছিল, তাই বাবা থাকতে পারল না। পরের দিন ভোরে উঠে ট্রলারে করে পদ্মার ওপারে যেতে হবে ধান তুলতে, তাই উনি চলে গেছেন। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। সেদিন রাতে ঘটে এক বিস্ময়কর ঘটনা। আবার রোজিনা কান্না শুরু করে। হয়তোবা সেই দিন রাতটা ছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কালো রাত। রোজিনার কান্না দেখে ফুপু ওর কান্না থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই থামছে না। রোজিনার গলায় চেয়ে দেখে ওর গলায় তাবিজটা নেই। সারা ঘর তন্ন তন্ন করে খোঁজা হলেও কোথাও তাবিজ পাওয়া গেল না। কিন্তু কথা হচ্ছে, তাবিজটা গলা থেকে হারালো কিভাবে? হুজুরের সেই পানি পড়া নিয়ে আসা হলো খাওয়ানোর জন্য, কিন্তু কিছুতেই সেই পানি পড়া খাওয়ানো যাচ্ছিল না। এবার জোর করে পানি খাওয়াতে যাবে, এমন সময় রোজিনা লাথি মেরে সেই পানিগুলো হাত থেকে ফেলে দেয়। আমরা সবাই দেখে অবাক হয়ে যাই। রোজিনা একাধারে কান্না করেই যাচ্ছে। হঠাৎ দেখি রোজিনা যেন সাপের মতো বেঁকে যাচ্ছে, আবার লাফ দিয়ে উঠে বসে পড়ছে। আমরা তো সবাই দেখে অবাক এবং ভয় পেয়ে গেলাম। 3 মাসের বাচ্চা কিভাবে লাফ দিয়ে বসে বুঝতে পারছি না। তখন আমি তাড়াতাড়ি করে হুজুরকে ডাকতে যাই। গিয়ে দেখি হুজুর মসজিদে নেই, হুজুর দূরে কোথাও ওয়াজ মাহফিলে গিয়েছেন। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসি। এসে দেখি রোজিনার অবস্থা আরো খারাপ, অনেক বমি করছে, বমির সাথে রক্ত বের হচ্ছে, হাত পা বেঁকে যাচ্ছে, আবার হঠাৎ লাফ দিয়ে বসে পড়ছে। আমার ফুপু চিৎকার দিয়ে কান্না শুরু করে, আমার মেয়েকে বাঁচাও। এইসব দেখে আমরা সবাই দোয়া দরুদ পড়তে থাকি। গ্রামের লোকজন সবাই চলে এসেছে রোজিনাকে দেখতে। কিছুক্ষণ পর রোজিনার কান্না হঠাৎ থেমে যায়, একেবারের জন্য থেমে যায়। কষ্ট পেতে পেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমাদের ছেড়ে একেবারের জন্য সবার মায়া ত্যাগ করে রোজিনা চলে যায়। চোখের সামনে এরকম অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছিলাম না আমরা। সবাই রোজিনার লাশ দেখে অবাক হয়ে যায়। এরকম মৃত্যু কখনো কি কেউ দেখেছে? রোজিনা এক দৃষ্টিতে চেয়ে আছে আর মুচকি হাসি দিয়ে আছে। হয়তো এটাই বলতে চাইছে, কষ্ট থেকে একেবারে মুক্তি পেয়ে গেলাম। আমাদের গ্রামের বাড়িতে খবরটা পৌঁছাতে হবে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। রাত বাজে 1টা। এত রাতে খবরটা পৌঁছাবো কিভাবে? তখন তো মোবাইল ফোন বা যাতায়াতের ওইরকম সুযোগ সুবিধা ছিল না। আবার রাতের মধ্যে খবর পৌঁছাতে না পারলে সকালে বাবা কাকাদের পাওয়া যাবে না। তারা ট্রলারে করে ধান কাটার জন্য চলে যাবেন সেই পদ্মার ওপারে, ফিরবেন সেই সন্ধ্যায়। তাই তাদের কাছে খবর পাঠাতে না পারলে লাশ কবর দিতে দেরি হয়ে যাবে। হয়তোবা লাশ কবর দেয়া হয়ে উঠবে না ওই দিন। উপায় না পেয়ে
আমি সাহস করে বলে উঠলাম, আমি যাব খবর নিয়ে। তখন গ্রামের অনেককেই যেতে বলা হলো আমার সাথে, কিন্তু কেউ রাজি হলো না। বিভিন্ন বাহানা দিল, আর আমার ফুপা তার অন্য আত্মীয়দের খবর দিতে হবে বলে যেতে পারল না। কিন্তু আমার মা আমাকে একা যেতে দিতে চাইছিল না। তখন আমি কারো বারণ শুনিনি। আমি বললাম আমি পারবো। তখন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। কিন্তু সামনে যে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে তা আমার জানা ছিল না। এই কথা বলে বাবা থেমে গেলেন। এক গ্লাস পানি চাইলেন। বাবা পানি খেল আর জোরে একটা নিঃশ্বাস নিল। বিদ্যুৎ চলে এসেছে। বাবা বলল, চলো খাওয়া দাওয়া করে নেই, বাকি অংশ পরে শোনাবো। আমরা তাড়াতাড়ি করে খাওয়ার জন্য চলে গেলাম। প্রতিদিনের তুলনায় ওই দিন যেন খুব তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। বাকি অংশ কখন শুনবো যেন মন মানছিল না। আমি ওই দিন বাবার সাথে শুলাম ঘটনা শোনার জন্য। বললাম, বাবা পরে কি হলো? বাবা শুরু করলেন আবার এর পরের থেকে। আমি তখন স্মোক করি। আমি ক্ষেতের পাড়ে রাস্তা দিয়ে হাঁটছি আর সিগারেট জ্বালিয়েছি একটা। আকাশে তখন চাঁদটা খুব জ্বলজ্বল করছিল। আমি হাঁটছি, সামনে দেখলাম একটা ডোবা বা ঘর ক্ষেতের পাশে। ডোবার পাশ দিয়ে রাস্তা চলে গেছে। আমি ডোবাটা অতিক্রম করলাম। যেই না ডোবাটা অতিক্রম করলাম তখন একটা গরম বাতাস এসে আমার গায়ে লাগে। আমি স্বাভাবিকভাবে মনে করে হাঁটতে শুরু করি। কিছুক্ষণ পর মনে হচ্ছে আমার পেছনে কেউ হাঁটছে। পেছনে তাকাতেই দেখি কেউ নেই। আমি মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করি। আমার মনে হচ্ছিল পেছনে কেউ আছে, কিন্তু আমি কিছু একটার অস্তিত্ব টের পাচ্ছি। এবার পেছনে তাকানোর সাহস হলো না। একটা সিগারেট ধরালাম আর জোরে জোরে হাঁটছি। এবার পেছন থেকে আমার কানে ভেসে আসলো, রামু এসেছে, রামু। আমি শুনে আরো ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম। সম্ভবত সেটা ক্ষেতের পাশে খুঁটি ছিল। তারপর দেখলাম একটা ভাঙা কবর। আমি ভাঙা কবরের উপর বসে গেছি। আমি উঠতে যাব এমন সময় একটা হাত কবর থেকে বেরিয়ে আমার হাত ধরে বসলো। আমাকে যেন কবরের ভেতর টেনে নিয়ে যাবে। অনেক কষ্ট করে আমি হাত ছাড়িয়ে আল্লাহু আকবার বলে দৌড় দিলাম। দূরে দেখতে পেলাম 4 জন সাদা কাপড় পরা লোক একটি খাটিয়া নিয়ে আসছে। আমি ভাবি হয়তো গ্রামের কেউ মারা গেছে, এই জন্য কবর দেওয়ার জন্য নিয়ে এসেছে। মনে মনে ভাবলাম, যাক বাঁচা গেল। তাদের কাছে যাই, তাদের সাথে লাশ কবর দিয়ে একসাথে চলে যাব, আর তারা হয়তো আমাকে সাহায্য করতে পারবে। একটু সামনে যেতেই দেখি লোকগুলো অনেক লম্বা ছিল। আবার মনে মনে ভাবলাম, এত রাতে লাশ নিয়ে আসছে কবর দেওয়ার জন্য, কিন্তু আশেপাশে তো কোনো গ্রাম নেই। আবার ভাবলাম হয়তো দূরের কোনো গ্রামের হবে। ওই সময় মানুষকে কবরস্থানে কবর দেয়া হতো, এবং কেউ যদি মৃত্যুর আগে থেকে বলে যেতেন যে তাকে তাদের ক্ষেতের মধ্যে কবর দেয়া হবে, তাহলে তাই করা হতো। তখন সাহস করে একটু সামনে যেতেই ওই 4 জন লাশের খাটিয়া রেখে উঠাও। আমি ভয় পেয়ে গেলাম। এই মাত্র তো ছিল লোকগুলো, চোখের পলকে কোথায় চলে গেল? সামনে গিয়ে দেখলাম লাশের খাটিয়াটা রাস্তার মাঝ বরাবর পড়ে আছে। লাশটা একটু সামনে যেতেই লাশটা উঠে বসে, আমার দিকে তাকিয়ে একটা কেমন অদ্ভুত হাসি দেয়। লাশটা আর কারোর ছিল না, লাশটা ছিল মিরালির। আমি চাঁদের আলোতে স্পষ্ট দেখেছিলাম। কিছুক্ষণ পর সে হাসতে হাসতে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে, রামু এসেছে, রামু, রামু। আমি দেখলাম তার পেট থেকে অনবরত রক্ত পড়ছে এবং কাফনের কাপড় রক্তে ভিজে লাল হয়ে গেছে। ভয়ে আমি রাস্তা ছেড়ে ক্ষেতের মাঝখান দিয়ে দৌড় দেই, আর চারপাশ থেকে ভেসে আসে আমার কানে সেই রামু, রামু এসেছে, রামু। লাশটা আমার পেছন পেছন দৌড়াচ্ছে আর বলছে, দাঁড়া, রামু বলি দেবে। আমি তখন দৌড়াচ্ছি আর জোরে জোরে আল্লাহকে ডাকছি। কতক্ষণ দৌড়েছি জানি না। হঠাৎ কিছুক্ষণ পর সব থেমে যায়, চারিদিকে নীরব হয়ে যায়। প্রকৃতি যেন ঘুমিয়ে পড়েছে। আমি হাঁপিয়ে যাই। একটু বসি জিরানোর জন্য। আমি যেখানে বসেছি সেটি ছিল একটি শুকনো খাল। এক ফোঁটা পানিও নেই সেই খালে। হঠাৎ দূর থেকে একটা সাদা পাল তোলা নৌকা আসছে ভেসে, কিন্তু পানি ছাড়া নৌকা কিভাবে চলবে? আমার বুঝতে বাকি রইল না যে কি হচ্ছে আমার সাথে। আমি এক দৌড়ে খাল পার হয়ে আবারও দৌড়াতে শুরু করি। আবারও পেছন থেকে ভেসে আসছে
রামু এসেছে, বলি হবে। এই বলে আমাকে কেউ সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। আমি দূরে গিয়ে পড়ি। আমি দেখি কালো একটা অবয়ব আমার পা টেনে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমি জোরে জোরে চিৎকার করি, কিন্তু কেউ আমাকে বাঁচানোর জন্য আসে না। দোয়া কালাম পড়ব, কিন্তু কিছু মনে করতে পারছি না। সব ভুলে গেছি। যতটুকু পারি পড়লাম। আমি অনেক চেষ্টা করছি আমার পা ছাড়াতে, কিন্তু কিছুতেই আমার পা ছাড়াতে পারছিলাম না। আল্লাহ সহায় ছিলেন। এমন সময় দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে, আর ওই কালো অবয়বটা আমার পা ছেড়ে কোথায় যেন মিলিয়ে যায়। আমি সেন্সলেস হয়ে যাই। আমার জ্ঞান ফিরে আসে যখন, আমি তখন দেখি আমি আমাদের বাসায়। বাড়ির সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি এখানে কিভাবে? তখন বাবা বলল, যখন তুই খালের পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছিস, তখন কিছু লোক ধান কাটার জন্য ওইখান দিয়ে যাচ্ছিল। তোকে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসে। তখন বাবা জিজ্ঞেস করেছিল, কি হয়েছে, তুই এখানে কেন? আমি বললাম, রোজিনা মারা গেছে। বাবা শুনে চুপ হয়ে গেল, যেন মানসিকভাবে ভেঙে পড়েছে। বলে রাখি, আমার মামা একজন ছোটখাটো কবিরাজ, কিছু ঝাড়ফুঁকো করতে পারতেন। উনি 2-3 মাস সিলেটে ছিলেন ওনার মেয়ের বাড়িতে। উনি সিলেট থাকার কারণে রোজিনাকে দেখতে যেতে পারেননি। গতকাল রাতে এসেছেন আমাদের বাড়িতে। তখন মামা বলেন, কি হয়েছে, আমি ওইভাবে পড়েছিলাম কেন? তখন আমি গত রাতে কি হয়েছে সব খুলে বলি। তখন তিনি বুঝতে পেরে আমাকে পানি পড়ে দেন এবং খেতে বলেন। মামা বলেন, ভয় নেই, আমি এটা দেখব। দাফন কাফন শেষ? কেন, কোথা থেকে কি হয়েছে? তখন আমরা সবাই রওনা দিলাম ফুপুর বাড়ির উদ্দেশ্যে। রোজিনার দাফন সম্পন্ন হল, কিন্তু ভয় এখনো কাটেনি। মামা কি করলেন বা কি দেখলেন, কোথা থেকে এর সূত্রপাত, রামু এসেছে রামু দেবে বলি, পরে একদিন শেয়ার করব। এটা পার্ট 2 এর জন্য রেখে দিলাম। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ভালো কোনো স্টোরি টেলার না, তাই ওই রকম ভাবে গুছিয়ে কিছু বলতে পারিনি, লিখতে পারিনি। আমার ঘটনা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর ভালো না লাগলেও সমস্যা নেই। ভালো থাকবেন। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, যদি ভালো না লাগে সেটাও আমাদেরকে জানাবেন। আমরা অপেক্ষা করছি পার্ট 2 এর জন্য। এবং আমার বাবারা মোট 4 ভাই। ঘটনার সূত্রপাত ঘটে আজ থেকে 10 বছর আগে। এশার আজানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটি কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এমন সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি আমাদের ঘরের থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘরের দরজার ওখানে চলে আসে। সাথে সাথে চাচা দরজা চাপিয়ে ফেলেন। এভাবে কুকুরটা বেরিয়ে আসলে হয়তো কাউকে কামড় দিতে পারে। এমতো অবস্থায় দরজার ফাঁকে কুকুরটার মাথা আটকে যায় এবং হঠাৎ এক নিমিষেই কুকুরটা সেখানে আঘাত পেয়ে মরে যায়। কি আর করা? এরপর আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন। আমাদের গ্রামের পশ্চিম দিকে একটি জঙ্গল আছে, ওই দিকে ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট চাচার বড় মেয়ে রুমি আমার মেজো চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা তো ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে এক সময় রুমি কান্না শুরু করে। চাচা আর উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবেই কোনো সমস্যা ছাড়াই বাসায় চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির ইতি ঘটে সেই রাতে। তবে ইতি ঘটলেও পরদিন আবার তার সূত্রপাত হয় ভয়ানক এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে। পরদিন রুমির প্রচন্ড জ্বর আসে। সেদিন এশার নামাজের পরে আমার ছোট কাকির চিৎকারে বাসা থেকে সবাই বেরিয়ে আসে। কি হয়েছে জিজ্ঞেস করতে কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে খুব অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাচ্ছে, আর শুধু বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, ওরা আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং রুমিকে ঘরে আটকে রেখে বাইরে এসেছি।
কাকের মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই। দরজা খুলতেই রুমি দৌড়ে বেরিয়ে যেতে শুরু করে। আমি এবং চাচা মিলে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই ওকে ধরে রাখতে পারছিলাম না আমরা। 12-13 বছরের বাচ্চা গায়ে এমন অস্বাভাবিক শক্তি দেখে আমরা সবাই বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে আমরা ঘরে নিয়ে যাই এবং খাটের সাথে বেঁধে রাখি। এমন সময় রুমি হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ভালো ঝাড়ফুঁক এবং রুকাইয়ার কাজ জানতেন। নেফাতুল্লাহ দাদুকে নিয়ে আমি রুমির ঘরে প্রবেশ করতেই রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও আমাদের কি করবে? যা যা, ভালো কোনো হুজুর কবিরাজ ডেকে নিয়ে আয়। ওকে দেখতেও তো আমার অনেক ঘৃণা করছে। এই মেয়ের থেকে ও আমাদের ছাড়িয়ে নিতে পারবে না। যা, তুই চলে যা এখান থেকে। যেটা পারবি না শুধু শুধু সেটা নিয়ে জড়িয়ে নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না। দাদু রুমির মুখে সব কথা শুনে রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফু দিতে শুরু করেন। রুমি ছটফট করতে শুরু করে। এভাবে কিছুক্ষণের মধ্যে রুমি আবার জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামাননি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কতজন? এই মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? দাদুর এই প্রশ্নে রুমির ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে এই মেয়ে পশ্চিম দিকের জঙ্গলে গিয়েছিল। আমাদের ছোট বোন সেই পথেই শুয়েছিল। এই মেয়ে আমার বোনের চুলে পা দিয়ে আঘাত দিয়েছে। আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই। আমরা ওকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি। পারলে আটকাস আমাদের। এই বলে রুমির ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমির এমন অবস্থা দেখে দাদু বিভিন্ন সূরা পাঠ করে রুমির শরীরে ফু দিতে শুরু করে। সাথে সাথেই রুমি এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। প্রায় মিনিট 10 পর রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি পড়ে দেন এবং সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলকে উদ্দেশ্য করে বলতে শুরু করেন, ওরা খুবই প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরে বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয়। আপাতত সেই জিনগুলো ওর শরীর ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার বয়স হয়ে গিয়েছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে কুলিয়ে উঠতে পারবো না। তোমরা অন্য কোনো ভালো হুজুর কবিরাজের খোঁজ করো। আমি একটা তাবিজ দিচ্ছি, কিছুক্ষণ পর রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন। কিছুক্ষণ পর দাদু কল করলে আমি দাদুর বাসায় গিয়ে তাবিজটি নিয়ে আসি এবং রুমির গলায় পরিয়ে দেই। দাদুর চিকিৎসার পর রুমি একদম স্বাভাবিক হয়। পরদিন থেকে আমরা ভালো হুজুর এবং কবিরাজের খোঁজ করতে শুরু করি। খুঁজতে খুঁজতে সেদিন দুপুর নাগাদ আমরা নবাবগঞ্জ থানার একজন ভালো নামকরা কবিরাজের সন্ধান পাই। কবিরাজের খোঁজ পাওয়ার সাথে সাথেই রুমিকে চাচা এবং চাচি সেই কবিরাজের কাছে নিয়ে যান। প্রিয় লিসেনার্স, কবিরাজের কাছে রুমিকে নিয়ে যাওয়ার পর সেখানে কি কি ঘটেছিল সেসব কিছু আমি শুনেছি আমার কাকির কাছ থেকে। কাকি বলেন, রুমির বাবা আমরা দুজন মিলে রুমিকে নবাবগঞ্জের সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের ওখানে গিয়েই দেখি সেখানে লম্বা সিরিয়াল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ কবিরাজের কাছে এসেছে। আমরাও অন্যদের মতো অপেক্ষা করতে শুরু করলাম। একটা সময় পর আমাদের সিরিয়াল চলে আসলো। একজন লোক এসে আমাদের কবিরাজের কক্ষে নিয়ে যান। কবিরাজের কক্ষে প্রবেশ করতেই কবিরাজ কোনো প্রকার কথা না বলে রুমিকে একটা গোল বৃত্তের ভেতরে বসায় এবং বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে। কবিরাজ বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতেই রুমির পুরো শরীর ভয়ানকভাবে কাঁপতে শুরু করে এবং রুমি মিশ্রিত কণ্ঠে গালিগালাজ করতে থাকে, আমরা এই মেয়েকে নিয়ে যাবই, তুই যাই করিস না কেন লাভ হবে না। এরপর কবিরাজ সেই জিনগুলোকে বুঝাতে শুরু করেন, কিন্তু সেই জিনগুলো কবিরাজের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কবিরাজের পর আর কোনো উপায় না পেয়ে একটি বোতল এনে বিভিন্ন মন্ত্র পড়ে সেই বোতলে ফু দিতে শুরু করেন। কবিরাজের বোতলে ফু দেওয়ার সাথে সাথেই শুরু হয় চারিদিকে ভূকম্পন। এমন সময়
রুমির ভেতরে থাকা সেই জিনগুলো মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দে, আমাদের ছোট বোনকে আর কষ্ট দিস না। আমরা এই মেয়েকে ছেড়ে দেব, তবে একটা শর্ত আছে। একটি কালো রঙের পাঁঠা আমাদের আবাসস্থলের সেই জঙ্গলে আপনাদের রেখে আসতে হবে। এই বলে রুমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। এরপর আমরা সেই কবিরাজের কাছে বিদায় নিয়ে চলে আসি এবং সেই জিনদের কথা মতো পরদিন রাতে একটি কালো রঙের পাঁঠা কিনে সেই জঙ্গলে রেখে আসি। এরপর থেকে রুমিও একদম সুস্থ হয়ে যায়। রুমির সাথে এইসব ঘটনা ঘটার পর কেটে যায় বেশ কিছুদিন, বেশ কিছু বছর। রুমি ভালোভাবে পড়ালেখা করছে, স্কুলে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ একদিন রুমি স্কুল থেকে একজন স্যার আমার চাচার নম্বরে ফোন করেন। চাচা কলটি রিসিভ করতেই ওপাশ থেকে স্যার বলে ওঠেন, ভাই, আপনি তাড়াতাড়ি স্কুলে চলে আসুন। আপনার মেয়েকে আমরা 4-5 জন মিলে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। রুমি খুবই অস্বাভাবিক আচরণ করছে। ও শুধু বলছে আপনাদের গ্রামের পশ্চিম দিকের জঙ্গলের দিকে যাবে, আর বারবার সে জ্ঞান হারাচ্ছে। আপনারা তাড়াতাড়ি আসুন। স্যারের কথা শেষ হতেই আমি এবং চাচা চাচি মিলে রুমির স্কুলে যাই। রুমির স্কুলে যেতেই আমরা সকলেই রুমির আবার সেই অস্বাভাবিক আচরণ দেখতে পাই। এরপর আমরা সবাই মিলে রুমিকে বাসায় নিয়ে আসি এবং সেই কবিরাজকে কল করে রুমির এমন আচরণের কথা জানাই। কবিরাজ আমাদের সব কথা শুনে রুমিকে তার কাছে নিয়ে যেতে বলে। ওই দিন দুপুরেই আমরা আবার রুমিকে সেই কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজের কাছে রুমিকে নিয়ে যেতেই যথারীতি কবিরাজ রুমিকে একটি গোল বৃত্তের মাঝখানে বসিয়ে বিভিন্ন মন্ত্র পড়ে রুমির মাথায় ফু দিতে শুরু করে। ফু দেওয়ার সাথে সাথেই রুমি অজ্ঞান হয়ে যায় এবং শুরু হয়ে যায় রুমির পুরো শরীরে ভূমিকম্পের মতো কম্পন। এমন অবস্থায় হঠাৎ করে রুমির জ্ঞান ফিরে আসে। রুমির জ্ঞান ফিরে আসতেই রুমি পুরুষ কণ্ঠে বলে ওঠে, আমাকে আবার কেন ডেকে নিয়ে আসা হয়েছে? প্রত্যুত্তরে কবিরাজ বলে, তোরা আবার এই মেয়েকে কষ্ট দিচ্ছিস? কবিরাজের এই প্রশ্নে রুমির ভেতরে থাকা জিনটি বলতে শুরু করে, না, আমরা তো কথা দিয়েছি আমরা আর কোনোদিনও এই মেয়েকে কষ্ট দেব না। আমরা ওকে কোনো প্রকার কষ্ট দেইনি। ওর আবার এই অবস্থার জন্য দায়ী অন্যজন। ওদের এই গ্রামের একজন মহিলা এই মেয়ের চাচি এই মেয়ের ওপর কালো জাদু প্রয়োগ করছে। এই মেয়েকে সেই মহিলা তার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু এই মেয়ের মা রাজি না হওয়ায় সেই মহিলা এই কালো জাদু করে। এই মেয়ের ওড়না এবং চুল দিয়ে কালো জাদুটা করা হয়েছে। আচ্ছা, আপনারা চিন্তা করবেন না, আমি সেই কালো জাদুর জিনিসগুলো এনে দিচ্ছি। আপনি সবকিছু নষ্ট করে দেন, তাহলে এই মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আর আমি কথা দিচ্ছি, এই মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এই মেয়েকে সেই শুরুর দিক থেকে আমার অনেক ভালো লেগেছে। আমি দূর থেকে সব সময় এই মেয়েকে বিভিন্ন বিপদ থেকে সাহায্য করব। এই বলে রুমি আবার অজ্ঞান হয়ে যায়। এরপর কবিরাজ রুমির পুরো শরীরে বিভিন্ন মন্ত্র পড়ে ফু দেন এবং বাসায় চলে যেতে বলেন আমাদের। কবিরাজের কথা মতো আমরা রুমিকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার কিছুক্ষণ পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই একদম স্বাভাবিক আচরণ শুরু করে সে। আমরা সকলেই বুঝে যাই রুমির উপর থেকে সকল বিপদ কেটে গেছে। এসব ঘটনার পর থেকে এখন পর্যন্ত রুমির সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। পরিশেষে একটা কথাই বলতে চাই, প্রিয় লিসেনার্স, বিশ্বাস করা বা না করা আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি সময় নিয়ে পড়ে শোনানোর জন্য। প্রিয় লিসেনার্স, আপনারা সব সময় এভাবেই ভৌতিক আনন্দ পেতে থাকুন ভূত.com-এর পাশে থেকে। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন জানতে চাইলাম না, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা হাদিয়া দক্ষিণপাড়া গ্রাম থেকে লিখছি। আমার নাম মোহাম্মদ সাকিবুল ইসলাম শুভ। আমি আর আমার ছোট ভাই শান্ত 2016 থেকে ভূত FM শোনা শুরু করি এবং ভূত.com এখন শুনি। আমরা দুজনেই ভূত.com-এর নিয়মিত লিসেনার্স। এটা আমার ভূত.com-এর প্রথম ঘটনা। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার এলাকার হায়দার আলীর সাথে ঘটে যাওয়া। তিনি এখনো জীবিত আছেন। ঘটনাটি যে স্থানে ঘটে আমি তার বিবরণ দেই। একটা বিশাল বড় চাষের জমির মাঠ, তার এক পাশে একটা ভিটে যেখানে দাঁড়িয়ে আছে একটা বিশাল শিমুল গাছ আর একটা ঘামার গাছ, আর ঝোপ জঙ্গলে ভরা জায়গাটা। ওই ভিটের নাম ঘামার তলা। এর পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল। এইটা এমন একটা খাল যার ভৌতিক ঘটনা জানে না এমন লোক এলাকায় নেই। এই খালে রুস্তম মিয়াকে শরীর থেকে মাথা আলাদা করে হত্যা করা হয়েছে। আরো 2
জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে একজন ছেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে আর একজন শামুক সংগ্রহ করতে গিয়ে উভয়েই লাশে পরিণত হয়েছে। কিভাবে মৃত্যু ঘটে সেটা জানতে পারেনি কেউ। আরেকটা গলায় কলস বাঁধা লাশ ভেসে ওঠে এই খালি, কিন্তু জানা যায়নি লাশটি কার ছিল, কোথা থেকে এসেছে এই বিষয়ে। এই সব মুক্তিযুদ্ধের আগের ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। রাতে বাসার সামনে বসে আছি, তখন রাত 2:30। হঠাৎ বিড়ি টানতে টানতে হায়দার কাকার আগমন হলো। তখন আমরা 3 জন বসেছিলাম। আমাদের কাছে এসে সে বসলো। তখন আমরা তার কাছে ভৌতিক ঘটনা জানতে চাইলে তার চোখ মুখ শুকিয়ে গেল, কিন্তু বলতে চাইল না। কাকা বলল, না থাক, ভয় পাবি। আমি বললাম, না বলেন, কিছু হবে না, বলেন। তিনি আমাদের জোরাজুরিতে জীবনের এক কালো অধ্যায়ের ঘটনা বলতে শুরু করলেন। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। হায়দার কাকা: তখনও দেশ স্বাধীন হয়নি, আমরা পাকিস্তানের সঙ্গে যুক্ত। আমি তখন যুবক, দেশে প্রচুর অভাব। আমি কাজ করি লোকের। আমার বয়স মাত্র 19, বিয়েও করিনি। ধান চাষের সময় একটা কাজ পাই জমিতে পানি সেচ দেয়ার, ওই ঘামার তলায়। খুব খুশি ওই কাজটা পেয়ে। রাতে সেখানেই থাকতে হয়। ছোট একটা ঘরও আছে থাকার জন্য, মাইনেও ভালো। আমি কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম। শনিবার থেকে কাজ শুরু করলাম। প্রথমে হালকা ভয় লাগে, কিন্তু 1 সপ্তাহ কাজ করার পর আমার ভয়টা কেটে যায়। সমস্যা শুরু হয় এর পরের সপ্তাহে শনিবার রাত থেকে। সেচ দেওয়ার কাজ শেষ করে আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আনুমানিক রাত 2টা কিংবা 2:30। আমি উঠলাম, উঠে একটা বিড়ি টানতে লাগলাম আর বাইরে গিয়ে টয়লেট করে আসলাম। আবার ঘুমাতে যাব, আর ঠিক তখনই আমার ঘরের ওপরে বিশাল কিছু একটা পড়ল। এমন একটা শব্দ, বিকট সেই শব্দ। আমি ভয় পাইনি। তখনই আমি বাইরে গিয়ে দেখলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না। সেদিন আর কিছু ঘটল না। আমার সাহস বেড়ে গেল। তার পরের রাতে একই ঘটনা ঘটে। আস্তে আস্তে 7 দিন পার হয়ে যায়। আমি ওই ঘটনার সাথে পরিচিত হয়ে যাই। তারপর শুরু হয় নতুন এক সমস্যা। এবার ওপরে নয়, আমার ঘরের দরজায় টোকা দিল। 1 বার, 2 বার, 3 বার, 4 বার। আমি দরজা খুলে দেখি কেউ নেই। এভাবে দিন কেটে গেল। দরজা খুলি, কিন্তু কাউকে দেখতে পাই না। তারপর 2 দিন স্বাভাবিক, আর কোনো শব্দ নেই, কিন্তু আমি ওই শব্দ শোনার অপেক্ষা করি। ঠিক 3য় দিনে আবার টোকার শব্দ, তবে ঠিক টোকার শব্দ না, গোঙানোর শব্দ শুনতে পাই। তখন আমি জানতাম না আমার সাথে কি ঘটতে চলেছে। এই গোঙানোর শব্দ দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ একদিন শুনলাম কেউ যেন গোঙাচ্ছে আর ঘরের চারপাশে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর সব ঠান্ডা। পিঠের মেশিন, ঘরের দরজার নিচে কিছু অংশ ফাঁকা। হঠাৎ আমি লক্ষ্য করি দরজার নিচ দিয়ে কিছু একটা প্রবেশ করছে। আমি দেরি না করে হাতে একটা রেঞ্জ নিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম ব্যাঙ আকৃতির একটা বড় মাথা ঘরের ভেতরে, আর শরীরের বাকি অংশটা বাইরে। আমি কিছু না ভেবে রেঞ্জ দিয়ে জোরে 2টা আঘাত করি। প্রাণীটি পালিয়ে যায়। আমি তখন থেকে একটু চিন্তিত হয়ে পড়ি। এটা আবার কি? এমন আকৃতির প্রাণী আমি জীবনে দেখিনি। আমার ভয় কাজ করেনি, কিন্তু অবাক হয়েছি বটে। এটা আবার কি? এর পরের রাতে আমি যখন ঘামার তলায় যাই এবং কাজ শেষ করে একটা বিড়ি খাই, তারপর বিছানায় শুয়ে পড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে কেউ 2 বার। 3য়বার যখন কড়া নেড়েছে, আমি তখনই হাতে একটা রেঞ্জ নিয়ে দরজা খুলে ফেলেছি। দরজা খুলে আমি যা দেখলাম, মৃদু আলোতে ব্যাঙ আকৃতির একটা প্রাণী। তার মাথা ছিল বড়, মুখ ছিল অনেকটা শেয়ালের মতন, এবং তাকে দেখে আমি পাগলের মতো হয়ে যাই। ভয়ে হাতের রেঞ্জ দিয়ে জোরে আঘাত করতে থাকি, আর মনে মনে ভাবতে থাকি আমি যদি এই প্রাণীটিকে ছেড়ে দেই, ও আমাকে মেরেই ফেলবে। অতঃপর একের পর এক আঘাত করতে লাগলাম। আঘাত লাগার জন্য প্রাণীটি পালিয়ে যেতে লাগলো। আমি ওর পেছনে যেতে লাগলাম। ধান খেটের সরু আল দিয়ে দৌড়াতে শুরু করেছি। আঘাত করতে করতে হঠাৎ দেখি আমি খালের পাড়ে এসে পড়েছি। আমার হুঁশ ফিরল। অমনি প্রাণী ঘুরে দাঁড়িয়ে আক্রমণাত্মক হয়ে গেল। এবার আমি কিছুটা ভয় পেলাম। প্রাণীটি হিংস্র হয়ে উঠে আমার দিকে এগিয়ে আসছে। নিজের অজান্তেই আমি কেঁদে ফেলি। প্রাণীটি হঠাৎ আমার 2 হাত আড়াআড়ি এসে পড়েছে। আমি ভয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো রেঞ্জ দিয়ে প্রাণীটিকে আঘাত করতে থাকি। আমি বারবার প্রাণীটিকে মাথায় আঘাত করতে থাকলাম। এবার করুণ আর্তনাদে চিৎকার করে উঠল প্রাণীটি।
আমার সাহস বেড়ে গেল। প্রাণীটির আর্তনাদ যেন দুনিয়া এফোড় ওফোড় করে দিচ্ছে। পরিবেশ পরিবর্তন হয়ে গেল, ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ। আমার শরীরের সর্বশক্তি দিয়ে সজোরে ঘন ঘন আঘাতের এক পর্যায়ে প্রাণীটির আওয়াজ থেমে গেল। প্রাণীটি নিথর হয়ে পড়ে রইল। তখন আমি আঘাত করা থামিয়ে দেই। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আমি প্রাণপণে ছুটি বাড়ির দিকে। বাড়িতে গিয়ে আমি জ্ঞান হারাই। এর পরের 7 দিন আমি জ্বরে ছিলাম। এই 7 দিন আমি কিছুই করতে পারিনি, কথাও বলতে পারিনি। কাজ হারানোর ভয়ে ঘটনাটি কাউকে বলিনি, আর ভাবলাম সব তো শেষ হয়ে গেছে। কিন্তু আমি জানি না যে আমার জন্য কি অপেক্ষা করছে। সুস্থ হয়ে আবার কাজে ফিরি। 2 দিন ভালোই কাটলো। আমি মনে মনে ভাবলাম ভালোই হয়েছে, এবার শান্তিমতো ঘুম দেয়া যাবে। কিন্তু পরের দিন ছিল বুধবার রাতে আমি যথা নিয়মে কাজে যাই এবং কাজ শেষ করে মেশিন ঘরের দিকে রওনা দিব। হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে গেল, বজ্রপাত হতে লাগলো। তখন আমি খালের পাড়ে দাঁড়িয়ে আছি। আমার মনে হলো আমার পাশ দিয়ে কিছু একটা যেন চলে গেল। একটু পরেই আমার পাশে ধান গাছগুলো নড়ে উঠল। আমি ভাবলাম হয়তো শেয়াল। দ্রুত আমার ঘরে চলে গেলাম। প্রচন্ড বজ্রপাতের শব্দ আমার কানে ঝালাপালা করে দিল। তখন আনুমানিক রাত 10টা থেকে 11টা। এমন সময় প্রচন্ড বাতাসে আমার ঘরটি কেঁপে উঠেছিল এবং বাইরে থেকে কর্কশ কণ্ঠে কেউ বলে উঠল, আমার ছেলেকে তুই হত্যা করেছিস কেন? আজকে তোর শেষ দিন। এই সময় হুট করে আমার ঘরের চাল উড়ে যায় এবং আমি ওপরের দিকে উঠে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শরীর মুহূর্তের মধ্যেই শীতল হয়ে গেল। আমি বাক শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি দেখি বিশাল বড় এক অবয়ব, যার পুরো শরীরের মধ্যে শুধু চোখ আর চোখ। সে মুহূর্তের মধ্যে তার হাত লম্বা করে আমাকে ঘর থেকে বের করে নিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি হচ্ছে। আমি ভাবলাম আমি কোনো দুঃস্বপ্ন দেখছি, কিন্তু আমার জ্ঞান ফিরে আসতে থাকে তার আঘাতে। সে আমাকে ঘর থেকে নিয়ে উঁচু থেকে ক্রমাগত নিচে ফেলতে থাকে, বাড়ি দিতে থাকে। আমার পুরো শরীর ব্যথায় টনটন করতে থাকে। অবয়বটির বিশ্রী হাসি আমাকে মুহূর্তের মধ্যে জ্ঞান হারাতে বাধ্য করে। কতক্ষণ অজ্ঞান ছিলাম জানি না। হঠাৎ জ্ঞান ফিরলে সেই অবয়বটি আমার বুকের ওপর পা দিয়ে আছে দেখতে পাই। তার পুরো পা ভর্তি চোখ এবং আমি সেন্সলেস হয়ে যাই। তারপর কতক্ষণ পর জ্ঞান ফিরেছে জানি না। জ্ঞান ফেরার পর অবয়বটি আবার বিশ্রী রকম হাসি দেয়, আমাকে আবারও আঘাত করতে থাকে। সে আমাকে নিয়ে যায়। আমি কান্না করার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। যেন আমার দেহ নিরুপায় সেই অবয়বটির কাছে, তার মায়া জালে বন্দী। সে ঝোপটা থেকে মোটা লতা পাতা নিয়ে আমার গলায় পেঁচিয়ে ফেলে। আমি শুধু অপলকভাবে দেখছিলাম। আমার কিছু করার ছিল না। ভয়ে আমার পুরো দেহ হিম হয়ে গেল। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। তারপর আমার গলায় লতা পাতা পেঁচিয়ে ঝুলিয়ে দিল সেই শিমুল গাছটায়। আর তার বিশ্রী রকম হাসির আওয়াজ যেন আমার দেহ থেকে প্রাণ নিয়ে যাচ্ছে, আমাকে উন্মাদ করে তুলছে। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। দোয়া কালাম যত পড়ি পাঠ করতে লাগলাম, কিন্তু কাজ হচ্ছিল না। ঠিক হঠাৎ আল্লাহর রহমতে আমি দূর থেকে শুনতে পাই আজানের ধ্বনি, আর অমনি পড়ে যাই বিশাল বড় শিমুল গাছটা থেকে, যার কারণে আমার হাতের হাড় ভেঙে গেছে এবং এখনো বাঁকা আমার হাত। এই ছিল হায়দার কাকার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা, যার প্রমাণ হিসেবে আমি আপনাকে হাতের ছবি পাঠিয়ে দেব। অনুরোধ রইল ছবিটি শেয়ার না করার। গুছিয়ে লিখতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এসএসসি পরীক্ষার্থী 2022। আমার জন্য দোয়া করবেন। তার মানে আপনার পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার জন্য স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারছি না। ঘটনাটি আপনাকে পড়ে শোনানোর অনুরোধ রইল। আশা করি ঘটনাটি ভালো লাগবে। সত্য ঘটনা। তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন এবং তিনি ঘটনাটি পাঠিয়েছেন গোপালপুর, টাঙ্গাইল থেকে। আশা করি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আর রাসেল ভাই তো সবসময় ভালোর দলেই থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না। আমি মোহাম্মদ রতন, নাটোর থেকে। আমি একসময় ভূত FM এর অনেক বড় ফ্যান ছিলাম, আর এখন ভূত.com এর। ভূত.com এর আগে ভূত FM ছিল আমার নিয়মিত শোনার একটা কাজ। এখন কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ভূত.com লাইভ শুনতে পারি না, তবে স্বাধীন অ্যাপস থেকে ডাউনলোড করে পরে কাজের ফাঁকে ফাঁকে শোনার চেষ্টা করি। রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে নতুন করে নতুন রূপে ফিরে আসার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনার দিকে এগোতে থাকি। ঘটনাটি যদি সিলেক্ট হয়, অর্থাৎ
আপনি যদি সিলেক্ট করেন রাসেল ভাই, পড়ে শোনালে খুব খুশি হব। ঘটনাটি লিখতে বা শব্দ চয়নে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি আমার গ্রামের এক দাদার কাছ থেকে কালেক্ট করা। এখানে আমি আমার গ্রামের নাম ও যেই বিলে ঘটনাটি ঘটে সেই বিলের নাম হাইড করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঘটনাটি আমাদের গ্রামের পাশের একটি বিল কেন্দ্রিক। একদিন আমি আমাদের বাড়ির পাশে এক পুকুর পাড়ে বিকেলবেলা বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। পুকুরটা ওই বিলের পাশে অবস্থিত। তো আমি বসে আছি, তার একটু পরেই আমার সেই আক্কাস, ছদ্মনাম অর্থাৎ আক্কাস দাদা আসেন। এসে আমার পাশে বসেন। দাদার সাথে অনেক কথোপকথনের পর আমি দাদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, শুনেছি আপনাদের যুগে অনেক ভয়ানক ভয়ানক সব ঘটনা ঘটত, তো আপনার জীবনে কি ওই রকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন কখনো? তখন আক্কাস দাদা আমাকে বললেন, আমার জীবনে ঘটে যাওয়া একটা রোমহর্ষক ঘটনা আছে। আমি শুনে খুব খুশি হলাম আর বললাম, দাদা, ঘটনাটি আমাকে বলা যাবে? এই ঘটনাটি আমি ভূত.com-এ শেয়ার করব। তখন দাদা অবাক হয়ে বললেন, ভূত.com আবার কি রে? আমি বললাম, দাদা, ভূত.com হলো একটি বিনোদনের প্ল্যাটফর্ম, যেখানে এই সমস্ত ভৌতিক ঘটনাগুলো মানুষের মাঝে শেয়ার করে বিনোদন দেয়া হয়। একথা শুনে দাদা বললেন, শোন, আমার কাছে আজকে তো সময় হবে না, তুই কালকে সকাল ঠিক 9টার পর পুকুর পাড়ে চলে আসবি, তোকে ঘটনা সব বলবো, কেমন? আমি খুব আগ্রহ নিয়ে বললাম, দাদা, আমি সকালে চলে আসব। পরদিন সকালে ঠিক 9টার সময় আমি পুকুর পাড়ে উপস্থিত হয়ে যাই। তার কিছুক্ষণ পর আক্কাস দাদা চলে আসেন। পুকুর পাড়ের পাশে এক মাচায় আমি আর আক্কাস দাদা গিয়ে বসি। পরে দাদা তার জীবনে ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনাটি বলতে শুরু করেন। বলছেন, ঘটনাটি 90 দশকের আগে। তখন আমার বয়স 16-17 হবে। সংসারে অভাব থাকার কারণে আমাকে ছোট থেকেই মানুষের বাড়িতে কাজ করতে হতো। পড়াশোনাও করতে পারিনি, কি আর করা, সংসারে তো বড়ই অভাব। আমাকে আব্বা পাশের গ্রামে গৃহস্থালির কাজে লাগিয়ে দেন। তখন সময়টা নভেম্বরের শেষের দিকে। আমি যেই বাড়িতে কাজে লাগি তাদের আবার সেই বিলে অনেক সম্পত্তি, তারা সেই জমিগুলো ধানের চাষ করত। এখানে একটা কথা বলে রাখি, আমাদের বিলে 6 মাস পানিতে পড়ে থাকতো আর বাকি 6 মাস মানুষ চাষাবাদ করত। তো সে সময় বন্যার মৌসুমের শেষের দিকে আস্তে আস্তে বিলের পানি শুকিয়ে যেতে শুরু করেছে। আমার মালিক প্রতি বছর বন্যার পানি থাকতে থাকতে জমিতে হাল চাষ শুরু করতেন। সেই বছরও একইভাবে জমিতে হাল চাষ শুরু করেন। তাদের যতটুকু এরিয়া নিয়ে জমি, সেই এরিয়ার মাঝখানে একটা ছোট ঘর করে দেন আমার থাকার জন্য, কারণ পানি সেচ দেওয়ার সময় মেশিন বসাতে হয় আর অধিকাংশ সময় রাতে জমিতে পানি সেচ দেওয়া হয়, সেই জন্য রাতে মেশিন ঘরে থাকতে হয়। তো আমি একদিন রাতে খাওয়া দাওয়া সেরে জমির দিকে রওনা দেই। তখন রাত বাজে 9টা। গ্রামে 9টা মানে অনেক রাত। আমি হাতে আগের যুগের 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে হাঁটা দিই জমির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। চারিদিকে শুনশান, আশেপাশে কেউ নেই। আমি ওই বিলে একা, আর কেউ নেই। আরো যাদের বিলে জমি আছে তারা একটু দেরিতে বিলে মেশিন নামায়। তো চারপাশে শুধু কুকুরি আর ঝিঝি পোকার ডাক, শরীর হিম করা একটা পরিবেশ। ওই বিলের মাঝখানে 4টা গ্রাম আছে, আর সেই গ্রামগুলোতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। ওই গ্রামগুলোতে যাওয়ার রাস্তার একদম মাঝ বরাবর একটা জাম গাছ আছে, আর সেই জাম গাছে একটা জিনের দরবেশ থাকতেন। তো তখনকার রাস্তা তো মাটির কাঁচা রাস্তা ছিল, আর এখন পাকা রাস্তা রয়েছে। বন্যার সময় রাস্তা ডুবে, আবার বন্যা শুকিয়ে গেলে রাস্তা জেগে ওঠে। ওই রাস্তা দিয়ে মানুষ এক গ্রাম থেকে আর এক গ্রামে যাতায়াত করে, আর বন্যার সময় নৌকা দিয়ে। এবার ঘটনায় আসি, আমি অর্ধেক রাস্তা আসতেই আমার সামনে হঠাৎ করে একটা কুকুর কোথা থেকে যাই চলে আসে আর ঘেউ ঘেউ করে চিল্লাতে থাকে। জ্যোৎস্না রাত। তারপরে আমি টর্চ মারি, মেরে দেখি একটা কুকুর খুব রাগান্বিত চোখে মুখভঙ্গি করে আমার দিকে তাকিয়ে আছে। রাতে নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাকে ভয়টা যেন আমাকে চারিদিক থেকে গ্রাস করতে শুরু করে। কুকুরটাকে দেখে আমার আত্মা কেঁপে ওঠে। আমি সাধারণ কুকুর মনে করে 3-4 বার ঢিল ছুঁড়ি, যা এখান থেকে চলে যা। পরে কুকুরটি যেতে যেতে এক নিমিষেই কোথায় যেন হারিয়ে যায়। ভয় আমার সমস্ত শরীরে পশম দাঁড়িয়ে যায়। আমি কল্পনাই করতে পারিনি এর থেকেও ভয়ানক কিছু আমার জন্য অপেক্ষা করছে। আমি বুকে সাহস সঞ্চয় করে সামনে এগোতে থাকি।
পরে ওই জাম গাছটার কিছুটা কাছে আসতেই আমার কানে একটা মেয়ে কণ্ঠে, মায়া জড়িত কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে। তখন আমি কিছুটা চিন্তায় পড়ে যাই, এত রাতে এভাবে কান্না করছে কে? আমি একটু ভয় পেলেও মনে সাহস জুগিয়ে সামনের দিকে এগোতে থাকি। যতই সামনের দিকে এগোই ততই কান্নার শব্দটা যেন ভয়াবহ রূপ ধারণ করে। তখন বলে উঠি, কে ওখানে? এত রাতে কান্না করছেন কে? কে আপনি? এই কথা বলার পর হঠাৎ করে কান্না থেমে যায়। আমার মনের ভয়টা যেন আরো জাগৃত হয়। একটু পর আবার সেই কান্নার আওয়াজ। আমি সাহস করে 1 পা 2 পা কান্নার আওয়াজের দিকে এগোতে থাকি। জাম গাছের দক্ষিণ পাশে একটা পুকুর, আর সেই পুকুরের দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে সেই মেঠো পথ। সেই পুকুরের ধারের রাস্তার পাশে একজন শাড়ি পরিহিত মেয়ে বসে কান্না করছে। তখন ছিল জ্যোৎস্না রাত, একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছিল মেয়েটিকে। তখন আমি ভাবতে থাকি, মেয়েটা এখানে বসে কান্না করছে কেন? আমি তার দিকে এগিয়ে যাই, জিজ্ঞেস করি, কে আপনি? এত রাতে এখানে বসে একা একা কাঁদছেন কেন? সে আমাকে কোনো উত্তর দিল না। আমি তাকে এবার বেশ জোরেই জিজ্ঞাসা করলাম, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? কোথায় যাবেন আপনি? তাও কিছু বলল না। আমার একটু রাগও হচ্ছিল। আমি সাহস করে তার কাছে গেলাম। তার কাছে গিয়ে আমি যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। তার চেহারা এমন ভয়ানক, তার চোখের কোণায় যেন চোখই নেই, আগুনে লাল লেলিহান দাউ দাউ করে জ্বলছে। মুখের অংশটা যেন আগুনে ঝলসে গেছে। সে বসা থেকে ধাপ করে উঠে খাপ করে আমার গলাটা 2 হাত দিয়ে ধরে এমন ভাবে চেপে ধরেছে, মনে হচ্ছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এখনই আমি মারা যাব। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আর চিৎকার করে ডাকবই বা কাকে? কেউ তো নেই আশেপাশে। সেই মেয়েরূপী খারাপ অবয়বটি আমাকে ক্ষিপ্ত গলায় বলে ওঠে, সতর্ক করা পরেও কেন আমি এই রাস্তায় এসেছি, এবং আমি নাকি তার কাজের ব্যাঘাত ঘটিয়েছি। সে আমাকে কোনোভাবেই ছাড়বে না, মেরে ফেলবে। আমি ভাবি, সতর্ক বল। তখন আমার ওই কুকুরটির কথা মনে পড়ে। তাহলে কি ওই কুকুররূপী জানোয়ারটি এই ভয়ঙ্কর কুৎসিত অবয়বটি ছিল? এটা ভাবতেই যেন আমার শরীরের সমস্ত শক্তি আস্তে আস্তে কোথায় যেন বিলীন হয়ে যায়। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, আর আমি হাত ধরে নিজেকে ছাড়ানোর চেষ্টা করি, পারি না। তারপর 2 হাত যেন বরফ দিয়ে তৈরি, এত ঠান্ডা, এত শক্ত। এক পর্যায়ে চোখ মুখ দিয়ে গরম ধোঁয়া বেরোতে শুরু করে আমার। দীর্ঘক্ষণ নিঃশ্বাস বন্ধ রাখলে যেরকম হয়, চোখ মুখ গরম হয়ে যায়, ঠিক তেমন পরিস্থিতি হয়েছিল আমার। তখন 1 মিনিটের জন্য ভাবতে পারছিলাম না এই শয়তানটার হাত থেকে আজ আমি রেহাই পাবো। এই কথা ভাবতে ভাবতেই পেছন থেকে আরো একটা অবয়ব এসে আমাকে জাপটে ধরলো। ভয়ে আমার হার্ট অ্যাটাকের মতো অবস্থা। আমি বারবার বাবা গো মা গো বলে চিৎকার করছিলাম, জ্ঞান হারিয়ে ফেলছিলাম। এমন সময় উত্তর দিক থেকে আমার পিঠে এক দমকা বাতাস এসে ধাপ করে লাগে, আর অবয়বগুলো নিমিষেই ভ্যানিশ হয়ে যায়। তখন আমি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যাই। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি আমার সেই মেশিন ঘরে। তখন আমি অবাক হয়ে যাই, আমি তো কাল রাতে সেন্সলেস হয়ে সেখানেই পড়েছিলাম, আমি এখানে এলাম কিভাবে? এটা ভাবতে ভাবতে কেউ একজন বাহির থেকে মোটা গলায় জিজ্ঞেস করে, কিরে, কেমন আছিস এখন? আমি এই কথা শুনে বাইরে বের হই, কে সেটা দেখার জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো, বাইরে কেউ ছিল না। আমি আর দেরি না করে সরাসরি আমার মালিকের বাড়ি চলে যাই। আমি তাদেরকে ঘটনাগুলো খুলে বলি। তারা আমাকে অনেক বকাবকি করেন আর বলেন, তুমি রাতে একা একা ওই পুকুরের কাছ দিয়ে কেন গেছো? জায়গাটা অনেক খারাপ, রাতে কেউ একা যায় না ওইদিকে। ওই পুকুরের কাছ দিয়ে কেউ কখনো যায় না। সেদিন রাতে আমার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে। জ্বরের কারণে আমি আর 3 দিন কাজে যেতে পারিনি। এর মধ্যে এক রাতে আমি স্বপ্নে বড় বড় দাড়ি আর সাদা জুব্বা পরিহিত একটা বিশাল দেহের মানুষকে দেখি। সে আমাকে বলছে, এরপর থেকে তুই খুব সাবধানে চলাফেরা করবি, নতুবা তোর বড় ধরনের ক্ষতি হতে পারে। ওই রাতে মহিলারূপী সে খারাপ জিন ওই রাস্তা দিয়ে চলাফেরা করে, আর তুই ওই রাস্তা দিয়েই তার বাধা হয়ে দাঁড়িয়েছিলি। তাই সে আক্রমণ করে বসে। সে সময় আমি না গেলে তোকে জিনগুলো মেরেই ফেলত। আমি যাওয়াতে তোকে ছেড়ে দিয়েছে জিনগুলো। তুই আর কখনো একা একা ওই পথ দিয়ে যাবি না। তোর শরীরটা আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, তোর জীবনের বদলে একটা হাঁস মুরগি সাদগা দিতে হবে মসজিদে। তোর জীবনের বিপদ কেটে যাবে। আর শোন, আমি ওই জাম গাছটাতেই থাকি। আমি যতদিন ওই কাছে আছি ততদিন কারো কোনো ক্ষতি আমি হতে দেব না। ভালো থাকিস, সাবধানে থাকিস। তারপর 1 দিন পরে আমার অসুখ ভালো হয়ে যায়। ওনার কথা মতো আমি মসজিদে একটি মুরগি সাদগা দেই। তারপর থেকে আমি রাতে একা একা কোথাও যাই না।